আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে কেউ অতি দরিদ্র থাকবে না, সে লক্ষ্যে কাজ করছে সরকার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো পেসমেকার। থাকবেন ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে। ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমান ওএসডি। দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেন্ট মার্টিন ইস্যুতে তৎপর আছে সেনাবাহিনী। এবং নদ নদীর পানি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। সুনামগঞ্জে হাওরবাসীর স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু কিশোর ও বৃদ্ধরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশে অতি দরিদ্র আর কেউ থাকবে না, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতা হারিয়ে গেছে। এ সময় সংগঠনকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলীয় প্রধান। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় আলোচনা সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সঠিক পদক্ষেপের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফলতার বিবরণ। জানান, প্রকৃতভাবে দিন বদল করতে পেরেছে তার দল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। ৭৫-এর ১৫ আগস্টের পর বারবার অস্ত্র আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন সরকার প্রধান। এ সময় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জোর দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন, আকাশে মিটিমিটি তারা জ্বলে। তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই। তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। অনুষ্ঠানের শুরুতে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক পর্ব। গান ও নাচের মধ্য দিয়ে তুলে ধরা হয় আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭৫ বছরের নানা ইতিহাস। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
৭৫ বছরে আওয়ামী লীগ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সব দাবির বিষয় আপোষহীন ছিল বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। তারা বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে তা অর্জনের সামনে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। স্বাধিকার আদায়ের স্বপ্ন সারথি, মুক্তি সংগ্রামের ধারক ও বাহক বাঙালি জাতির প্রায় সব অর্জনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে রাজনৈতিক দল, নাম তার আওয়ামী লীগ। অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী, সামাজিক সংগঠন ও মুক্তিযুদ্ধের পক্ষের নানান রাজনৈতিক দলের নেতারা। বঙ্গবন্ধুর সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, শেখ হাসিনার সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি নিজের টাকায় পদ্মা সেতু। সামনের দিনে বিশেষ করে গরিব দুঃখী জনগণের যে কোনো ধরনের অধিকার এবং তাদের জীবন নির্বাহে যাতে সহজতর হয় তার জন্য আওয়ামী লীগ সংগ্রাম করেছে। আগামী দিনে এই ঐতিহ্য তারা ধরে রাখবে, এটি আমরা প্রত্যাশা করছি। নানা চড়াই উতরাই পেরিয়ে ৭৫ বছর পার করা দলটির সামনে এখন নানামুখী চ্যালেঞ্জ বলে জানান নেতারা। এখানে উন্নয়নের পথে বৈষম্যবিহীনভাবে একটা সমাজভিত্তিক সমাজ চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতাকে মোকাবেলা করে একটি আধুনিক মানবিক সমাজের মূল্যবোধ গড়বার চ্যালেঞ্জ। আশা করি তার সাফল্যের উপরে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জটা সাহসের সঙ্গে মোকাবেলা করবে আওয়ামী লীগ। ইতিহাসে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে উপমহাদেশের প্রাচীনতম দলে পরিণত হওয়া আওয়ামী লীগকে দেশের দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি দল হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানান নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জঙ্গিবাদ নির্মূল আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে উপহারের ফল ও মিষ্টি পৌঁছে দেন প্রোটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু ও সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম। যে কোনো উৎসব ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান বীর মুক্তিযোদ্ধারা। একই সাথে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফর পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, তিস্তা প্রকল্প নিয়ে পর্যালোচনায় দিল্লির একটি কারিগরি দল শিগগিরই ঢাকায় আসবে। এই সফরে ইতিবাচক ফলাফল বাংলাদেশ পাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এছাড়াও দিল্লি সফরে বাংলাদেশি রোগীদের ভিসার জটিলতা কাটাতে ই-ভিসা চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। ৫৪টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। এদিকে বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষমতাসীনরা তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে হত্যা করতে চায়। রিপোর্ট মইনুল আহসানের। শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা। দলীয় প্রধানের রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে মহাসচিব মির্জা ফখরুল জানান, বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে, শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। যে আল্লাহ তাআলা তার জান বকশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। প্রশাসন আর ক্ষমতাসীন দল দুর্নীতিবাজদের রক্ষা করতে একজোট হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল। তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন। দুর্নীতি কাহিনী বেরিয়ে আসছে পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে। কর্মসূচি থেকে অবিলম্বে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। গ্রাহকদের টাকা আত্মসাৎ করে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় রাজধানী মিরপুরের সড়ক অবরোধ করে রাখে ভুক্তভোগীরা। বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত মিরপুরের মূল সড়ক অবরোধ করে রাখেন তারা। ভুক্তভোগীরা জানায়, লাখে ১,৮০০ টাকা লাভ দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে। প্রায় ৩০,০০০ গ্রাহকের টাকা নিয়ে জমিসহ অফিস বিক্রি করে পালিয়ে গেছে প্রতিষ্ঠানটি। এতে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ নেতারাও জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সম্পূর্ণ টাকা মিলে 22 লাখ টাকার মতো। তা আমি জমির জন্য দিয়েছি 5 লাখ, আর 12 লাখ টাকা আমার ঘর থেকে ক্যাশ নিয়ে দিছি। আমার ভাই অনেক কষ্ট করে গার্মেন্টস করে টাকা রাখছে, ওই টাকাগুলো আমি রাখছিলাম। ভাবছি যে বাড়িতে এমনি কোনোদিনও টাকা পয়সা দিতে পারবো না, হয়তো লাভের টাকা দিব, লাভের টাকা দিয়ে মাছ চলতে পারবো। অর্ধেক ডিল করে এমপি কামাল মজুমদার, নান্নু ভাই, কসি ভাই হারাই খাইছে, হারাই আমার কাউটি আদায় নাই। ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভ্যাট ও কাস্টমস আপিলার ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও সমালোচিত এই কর্মকর্তার অবৈধ সম্পদ উপার্জনের বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দ্বিতীয় দফা সময় নিয়েও জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আসেননি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ফলে এ নিয়ে আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। যদি তিনি উপস্থিত না হন, এই অনুসন্ধানকারী টিম আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন, উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশ সেনাবাহিনীর গুরুদায়িত্ব পাওয়ার মুহূর্ত এটি। বিদায়ী সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা সেনানিবাসে মতবিনিময় করেন সাংবাদিকদের সাথে। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু।
তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে, বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়। এর আগে শিখাও নির্বাণে মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদায়ী জেনারেল শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে সদ্য বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর রীতি মেনে বিদায় নেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নতুন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান নতুন সেনাপ্রধানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সাথে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব পালনে তার সহযোগিতা চান নতুন সেনাপ্রধান। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। আশা করেন নতুন সেনাপ্রধানের নেতৃত্বে সেনাবাহিনী উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। নদ নদীর পানি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে সিলেট, সুনামগঞ্জ, জামালপুর, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে সুনামগঞ্জে হাজারো মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে এবারের বন্যা। কোথাও কোথাও পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী ৫ উপজেলার হাওরবাসী। জীবনযুদ্ধে টিকে থাকাই এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুনামগঞ্জ থেকে মনির হোসেন তপুর রিপোর্ট। বন্যার পানিতে এখনও জেলার হাওরগুলো টুইটুম্বর। উজানের পানিতে ভেসে গেছে ধান, চাল সহ প্রয়োজনীয় জিনিসপত্র। সদরের ইসলামপুর, গোয়ারছড়া, মৌকলা, আবদুল্লাপুর, ইছাগড়ি গ্রাম এখনও পানির মধ্যে। আগে তো বন্যা হয়েছিল না, কারণটা কি? মিটামন যে রাস্তা করেছে, উষা রাস্তা করেছে, রাস্তার কারণে পানি নিঃশাসন করতে পারে না। ধান ফান যা আছেন সবকিছু বাসায় আনিছে গা, ওনান্ডা সামনে কেমনে চলাফেরা করে। বাড়ির থেকে আমরা নৌকাতে পানি নিতেছি, আমরা অনেক একটা সমস্যার মাঝে পড়ছি ভাই। পানি নামতে শুরু করায় অন্যের বাড়িতে কিংবা আশ্রয় কেন্দ্রে এক সপ্তাহ থেকে বাড়িতে ফিরছেন কেউ কেউ। কোনো কোনো ঘর ভেঙে পড়েছে, অনেক ঘর পর। শিশু কিশোরদের নিয়ে এসব ঘরেই ঝুঁকি নিয়ে থাকছেন বিপন্ন পরিবারগুলো। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জায়গা আছে, নাই মানছি ঘুরে থাকি। 22 সালে সমস্ত ভিডিও করে নিয়েছিল, ঘর বাড়ি ভাঙা গেছিল, কিন্তু আমরা সাহায্য পাই নাই। এই বন্যার সময় আইডেন্টি কার্ড নিছে, নাম নিছে, ফটো তুলে নিছে, কিন্তু কিছু দিছে না। বন্যার বারবার আঘাতে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের তালিকা করে পুনর্বাসন করার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সুনামগঞ্জের সংগ্রামী মানুষ গেল কয়েক বছর ধরেই বন্যার কবলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। তাদের পানির মধ্যে থাকতে হচ্ছে কয়েক মাস। বৈশাখে ঘরে তোলা ধান অনেকের ভেসে গেছে। সারা বছর তারা কি খাবেন, কি করবেন জানেন না অনেকেই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। দর্শক, আগামীকাল থেকে নিয়মিতভাবে প্রচারিত হবে এটিএন বাংলার প্রতি ঘণ্টা ও সন্ধ্যা ৬টার গ্রামগঞ্জের সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচারের কারণে গ্রামগঞ্জ এবং প্রতি ঘণ্টার সংবাদ প্রচার বন্ধ ছিল। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। র্যাব সদর দপ্তরে মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় স্মার্ট র্যাব বাহিনী গঠনে কাজ করবেন তিনি। মানবাধিকার অক্ষুণ্ণ রাখতে বাহিনীর সদস্যদের কাজ করার তাগিদ দেন মহাপরিচালক। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের মনোভাব প্রকাশ করে তিনি জানান, অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর কিশোর গ্যাংয়ের গডফাদারদের খুঁজে আইনের আওতায় আনার কথাও জানান র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। র্যাব ফোর্সেসের কোনো সদস্য যাতে দুর্নীতিতে না জড়ায় সেজন্য তাদেরকে বলা হয়েছে যে যদি কারো বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রংপুরে নিজেদের বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করল টাটা মোটরস এবং দেশের পরিবহন জগতের সমাদৃত প্রতিষ্ঠান নিটল মোটরস। অনুষ্ঠানে নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানভীর শহীদ জানান, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে নিটল মোটরস চালু করেছে ই-দোকান। ফলে ঘরে বসেই অনলাইনে গাড়ির স্পেয়ার পার্টস অর্ডার করতে পারবেন গ্রাহকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা মোটরসের এরিয়া ম্যানেজার শুভজিৎ সোম, নিটল মোটরস লিমিটেডের প্রোডাক্ট প্রেসিডেন্ট বি.এম. মুরাদ হোসেন এবং নিটল মোটরস লিমিটেডের এরিয়া প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচ জয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে 116 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে 25 রান। এর আগে ইংলিশ পেসার ক্রিস জর্ডানের হ্যাট্রিকে 115 রানে অল আউট হয় যুক্তরাষ্ট্র। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে 4 উইকেটে 88 রান সংগ্রহ করে বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। এরপরই ধস নামে তাদের ব্যাটিং লাইন আপে। দলের 115 রানে 5টি উইকেট হারিয়ে অল আউট হয় যুক্তরাষ্ট্র। নীতিশ কুমারের ব্যাট থেকে আসে 30 রান, আর কোরি অ্যান্ডারসন করেন 29 রান। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস জর্ডান 10 রানে হ্যাট্রিক সহ 4 উইকেট তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে অল্প রানে গুটিয়ে দেন। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে অ্যান্টিগা ছেড়ে সেন্ট ভিনসেন্ট গেছেন বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য প্রথম 2 ম্যাচ অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হেরে যাওয়ায় এর আগে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। গ্রুপের আরেক ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরাজয়ে সেমিফাইনালে যাওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে। নিজেদের শেষ ম্যাচে শান্ত সাকিবরা যদি আফগানদের হারাতে পারেন আর অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হেরে যায়, তবে বিশ্বকাপের টিকিট পেতে পারে টাইগাররাও। তবে তার জন্য বহু যদি কিন্তুর উত্তর মেলাতে হবে বাংলাদেশকে। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় ভোর 6:30টায় শুরু হবে খেলাটি। পার্টেক্স খেলার খবর। চীনকে 4-2 গোলে পরাজিত করে সিঙ্গাপুরে জুনিয়র AHF হকি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ পুরুষ হকি দল। বাংলাদেশ দলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ হোসেন। খেলার প্রথম কোয়ার্টারে গোল পায়নি কোনো দল। দ্বিতীয় কোয়ার্টারে মোহাম্মদ হোসেন 2 গোল এবং আমিরুল ইসলাম 1 গোল করে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন। তবে খেলার তৃতীয় কোয়ার্টারে 2 গোল করে ব্যবধান 3-2-এ নামিয়ে আনে চীন। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের হয়ে চতুর্থ গোলটি করেন মোহাম্মদ জয়। এদিকে জুনিয়র নারী হকি প্রতিযোগিতায় স্বাগতিক সিঙ্গাপুরকে 7-1 গোলে হারিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ নারী দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে কেউ অতি দরিদ্র থাকবে না, সে লক্ষ্যে কাজ করছে সরকার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রধানমন্ত্রী। দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ। এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো পেসমেকার। থাকবেন 72 ঘণ্টা পর্যবেক্ষণে। ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমান ওএসডি। দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেন্ট মার্টিন ইস্যুতে তৎপর আছে সেনাবাহিনী। এবং নদ নদীর পানি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। সুনামগঞ্জে হাওড়বাসীর স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু কিশোর ও বৃদ্ধরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।